আমার স্বামী কিছু দিনের জন্য বাইরে গিয়েছিল। আমি একা বাড়িতে থাকতে খুব ভয় পেতাম। তাই আমি আমার 13 বছরের প্রতিবেশীকে রাতে আমার কাছে থাকার জন্য ডেকে এনেছিলাম। সেই রাতে সে আমার রুমে থাকে। রাতের বেলা যখন লাইট নিভে গেল, সে আমাকে তার কম্বলে টেনে নিল। আমি তো ভেবেছিলাম এটা কোনো সমস্যা না। কিন্তু সেই 13 বছর বয়সী ছেলেটা গভীর রাতে হঠাৎ করে আমার সাথে এমন কিছু করল যা শুনলে তোমাদের চোখ কপালে উঠে যাবে। আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি সে আমার সাথে। আমার নাম সাফিয়া এবং আমি অবিবাহিত। যখনই আমি উঠোন ঝাড় দিতাম বা পানি আনতে যেতাম, 13 বছরের প্রতিবেশী আমাকে তার জানালা থেকে সবসময় ঘুরে দেখত। কিছুদিন আগে সে তার মায়ের সাথে এখানে থাকতে এসেছে। চোখের মিলনেই সম্পর্ক কোথায় যাবে আমি ভাবতেও পারিনি। একদিন আমি প্রতিবেশী ছেলে তার সাথে আলাপ করলাম। সেদিন আমি প্রথম আমার নতুন প্রতিবেশীকে দেখলাম তার বাড়ির দরজা বন্ধ করে বাইরে এল। তখন আমি তাকে বললাম, সাগর, আমার কথা বলার খুব শখ ছিল। আমার স্বামী আমাকে বাইরে যেতে দিত না। সেদিন আমার নতুন প্রতিবেশীকে দেখতে পেয়ে খুব ভাল লাগান। আমি প্রথমেই তাকে নমস্কার জানালাম এবং নিজের নাম বললাম। নমস্কার, আমি আসিমা। আপনি কি এখানে নতুন এসেছেন? সে হ্যাঁ বলল। তারপর আমি তার নাম জিজ্ঞাসা করলাম। বলল। তারপর আমি সেই ছেলেটির সাথে কথা বলার জন্য হাত বাড়ালাম। কিন্তু সে হাত বাড়াতে রাজি ছিল না। সম্ভবত তার মার কাছে ছিল। তাই তার মা বলল, তোমার আংটিকে হাই বলো। মায়ের কথায় সে হাত বাড়ালো এবং তার নাম বলল সাগর। আমি আরও কিছু কথা বলার প্রস্তুতি নিচ্ছিলাম। তখন বল, কখনো সময় পেলে কথা বলবো। এখন আমাকে বাইরে যেতে হবে। তারপর আমি বিদায় জানিয়ে বাড়ি ফিরে এলাম। পরের দিন সকালে আমি পোহা তৈরি করেছিলাম। আমি ইচ্ছে করে বেশি পোহা বানিয়েছিলাম। আমার স্বামী অফিসে যাওয়ার পর আমি এক টিফিন পোহা ভরে প্রিয়াঙ্কাজি বাড়িতে গেলাম। আমি কথা বলতে খুব পছন্দ করতাম এবং কলোনের অন্যান্য মহিলারা চাকরি করত। ফলে তাদের সাথে কথা বলা সম্ভব হতো না। সারাদিন আমি বাড়িতে একা থাকতাম। কিন্তু এখন আমার নতুন প্রতিবেশী ছিল হাতে পোহা নিয়ে। প্রিয়াঙ্কাদের বাড়ির ঘটি বাজালাম। আমাকে দেখে কিছুটা অবাক হলেন। আমি বললাম, গুড মর্নিং প্রিয়াঙ্কাজি, আমি আপনার জন্য নাস্তা নিয়ে এসেছি। তিনি আমাকে বাড়িতে আমন্ত্রণ জানালেন। তার বাড়িতে ঢুকে আমি জিজ্ঞাসা করলাম, সাগর কোথায়? তারপর বললাম, আপনার জন্য আমি পোহা এনেছি। আমার হাতে তৈরি পোহা একবার চেখে দেখুন, আপনার অবশ্যই ভালো লাগবে। আর সাগরকেও খাওয়াবেন, বাচ্চাদের এই ধরনের চটি খেতে খুব ভালো লাগে। আমি সাগরকে ডাকতে শুরু করলাম, কিন্তু সে বাইরে এল না। প্রিয়াঙ্কাজি তাকে ডাকল, তখন সে বাইরে এল। আমি বাচ্চাদের খুব ভালোবাসতাম। সাগর তার মায়ের পাশে বসেছিল। প্রিয়াঙ্কাজি আমার সাথে কথা বলছিলেন, কিন্তু তাকে বেশি কথা বলার অভ্যাস ছিল না। আমি তাকে জিজ্ঞাসা করলাম, এটা কি আপনার ছেলে? আপনি এত কম বয়সী দেখাচ্ছেন, কিন্তু আপনার 13 বছরের ছেলে আছে। আমার প্রশ্ন শুনে প্রিয়াঙ্কাজি হেসে বলল, হ্যাঁ, আমি দেখতে যেমনই হোক না কেন সে আমার ছেলে। প্রিয়াঙ্কাজি দেখতে সুন্দরী ছিলেন, কিন্তু তার জীবন যাপন অনেক উঁচু মানের ছিল। আমি সাগরকে জিজ্ঞাসা করলাম, তুমি কেন প্রতিদিন জানালা দিয়ে আমাকে দেখো? আমার প্রশ্ন শুনে প্রিয়াঙ্কাজি তাকে আগে দেখলাম। সে বলল, আমি আপনাকে কেন? আমি পাখি ভালোবাসি, তাই আমি গাছে বসে থাকা তো তাকে দেখি। আমি বললাম, ঠিক আছে, এবং বাড়ি ফিরে এলাম। দুদিন পর আমি আমার ছাদে পানির ট্যাঙ্ক পরিষ্কার করছিলাম। ছাদ থেকে সাগরের ঘরের দিকে তাকালাম। আমি দেখলাম সে আমাকে ইশারা করছে। ইশারায় জিজ্ঞাসা করেছিল, আপনার সাহায্য করতে পারি? ট্যাঙ্কটি ভারী হওয়ায় আমি তাকে ইশারা করলাম আসতে। সে হয়তো মায়ের অনুমতি নিতে চাইছিল, তাই আমি তার বাড়ির ঘণ্টা বাজালাম। প্রিয়াঙ্কাজি দরজা খুললেন। আমি বললাম, আমি আমার ট্যাঙ্ক পরিষ্কার করতে চাই। সাগরের সাহায্য প্রয়োজন। তাকে কিছুক্ষণের জন্য পাঠাবেন। তার মুখ দেখে মনে হল তিনি পাঠাতে চান না। তবু আমার অনুরোধে বললেন, আপনি যান, আমি তাকে পাচ্ছি। আমি ছাদে ফিরে এলাম এবং কিছুক্ষণ পরে সাগর ওয়েল। আমি বললাম, ট্যাঙ্ক পরিষ্কারের সাহায্য করো। আমি ট্যাঙ্কের দিকে ঘুরতেই সাগর আমার দিকে ফিরে তাকাল। তারপর সে অদ্ভুত কিছু কথা বলতে লাগল। আমি বুঝতে পারছিলাম না 13 বছরের ছেলেটি এভাবে কেন দেখছে। আমি বললাম, তুমি কি দেখছো? যদি কিছু বলতে চাও বলো, না হলে ট্যাঙ্ক পরিষ্কার করতে সাহায্য করো। আমি বললাম, কিছু শুনছিল না। রাগে আমি বললাম, আমি তোমাকে ট্যাঙ্ক পরিষ্কার করতে দেখেছি। মজা দেখতে নয়, সাহায্য করো। বাকি কথা বাদ দাও। সাগর বলল, মা বলেছে কাপড় ভেজাতে নেই। বাকি সব সাহায্য করব। সে খুব বুদ্ধিমান ছিল। তখন সে আমাকে পুরো ভিজিয়ে দিল।
তারপর সে আমাকে বিদ্রূপ করো এবং তাড়াতাড়ি মাফ চাই। তখন আমি পুরো ভিজে গিয়েছিলাম। আমি মুখ ফিরিয়ে দাঁড়ালাম। সে আবার আমার দিকে তাকাল। আমি তাকাতেই সে ইশারায় বলল, তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। আমরা কয়েকদিন ধরে একে অপরকে চিনতাম, কিন্তু আজ সে আমাকে সুন্দর বলছিল। ট্যাঙ্ক পরিষ্কার করার পর আমি তাকে সাথে নিয়ে নিচে এলাম। আমাকে পানি দিয়ে ভিজিয়ে দেওয়ার জন্য আমি খুব রাগান্বিত ছিলাম। তারপর সে বলল, তুমি তাহলে প্রতিশোধ নিয়ে নাও, তুমি আমাকে ভিজিয়ে দাও। পানি দিয়ে সাগর বলল, আপনি কত ভালো, যদি পুরো দিন আপনার সাথে কাটাতে পারতাম তাহলে কত ভালো হতো। আমি তার কথাকে মনে করলাম স্বামীর আচরণ আমি বুঝতে পারছিলাম না। সেদিন রাতে আমি আমার স্বামী আদিত্যকে সাদাসিধেভাবে বললাম, আদিত্য, তুমি তো কখনো আমার সাথে কথা বলো না। সারাদিন বাড়িতে একা থাকি, খুবই বিরক্ত লাগে। চলো না কয়েকদিনের জন্য কোথাও ঘুরতে যাই। আমার কথা শুনে আদিত্য চেঁচিয়ে উঠল, তোমার তো বাড়িতে বসে থাকা ছাড়া আর কোনো কাজ নেই। সারাদিন বাড়িতে বসে খাওয়া দাওয়া করো আর বলো যে বিরক্ত লাগছে, কিন্তু আমার অনেক কাজ থাকে। তোমার সাথে কথা বলার বা তোমাকে কোথাও নিয়ে যাওয়ার কোনো সময় নেই। আশেপাশের সব মেয়েরা চাকরি করে আর তুমি গ্রামের মেয়েদের মতো সারাদিন বাড়িতে বসে থাকো। গ্রামের মেয়েরা তো কেবল কথা বলতে জানে। এই কথা বলে আদিত্য মুখ ঘুরিয়ে শুয়ে পড়ল। তার হঠাৎ এই আচরণ আমার বুঝতে আসলো না, কিন্তু যেভাবে সে আমার সাথে কথা বলল সেটা আমার খুব কষ্ট দিল। সেদিন রাতে আমি ঘুমোতে পারিনি। পরের দিন আদিত্য অফিসে চলে গেল আর আমি চলে গেলাম প্রিয়াঙ্কা জির বাড়ি, কারণ আমার মন হালকা করতে হবে। এখন আমাদের ভালো সম্পর্ক আছে। আমি জানতাম তিনি আমাকে বুঝবে না। আমি তার দরজার সামনে কাঁদতে কাঁদতে দাঁড়িয়েছিলাম। এটা দেখে প্রিয়াঙ্কাজি আমার হাত ধরে আমাকে ভিতরে নিয়ে গেলেন। তারপর আমি তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। আমি তাকে বললাম যে আমার স্বামী কিভাবে আমার মনে আঘাত করল। তিনি বললেন, স্বামী এমনই হয়। স্বামী কখনো তার স্ত্রীর মূল্য বোঝে না। স্ত্রীকে শুধু তার জন্য সবকিছু ত্যাগ করতে হয়। আমি কাঁদছিলাম, তাই প্রিয়াঙ্কাজি আমাকে শান্ত করে সাগরকে থেকে পানি আনতে বললেন। পানি খেয়ে আমি কিছুটা শান্ত হলাম। তারপর আমি প্রিয়াঙ্কাদের কাছে তার স্বামীর কথা জানতে চাইলাম। তখন তিনি জানালেন যে কিছু বছর আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে। তার স্বামীও কিছু এইভাবেই ছিল, কিন্তু আমি কারো কথা শোনার মতো ছিলাম না। তিনি আমার সাথে কথা বলছিলেন। তখনই তার ফোন বেজে উঠল আর তিনি ফোন নিয়ে তার শোবার ঘরে চলে গেলেন। তখন সাগর আমার সামনে দাঁড়িয়েছিল। সে আমার কাছে এসে বলল, হ্যালো বন্ধু। আমার বন্ধু আজ এত কাছে কেন? আমার বন্ধুর চোখে অস্ত্র ভালো লাগে না। এই বলে সাগর আমার অস্ত্র মুছিয়ে দিন। সে আমার সাথে খুব বুদ্ধিমত্তার সাথে কথা বলছিল। সে তো ছোট, স্বামী স্ত্রীর কথাবার্তা সে কিভাবে বুঝবে? আমি তাকে বললাম, তোমাকে আমি আমাদের স্বামী স্ত্রীর ঝগড়ার কথা কি বলবো? তুমি তো খুব ছোট, তোমার এসব বোঝার ক্ষমতা নেই। তখন সে আমায় বলল, আমাকে ছোট মনে করার ভুল করো না। আমি খুবই বুদ্ধিমান। আমার মা যা কিছু বলছেন সবই শুনেছি। তাই আঙুলের উপর আমার খুব রাগ হচ্ছে। এত সুন্দর স্ত্রী কষ্ট দিয়েছেন, এটা হওয়া উচিত নয়। এই অস্ত্র প্রতিশোধ আমি আঙ্কেলের থেকে কখনো কখনো ঠিক নেব। এই বলে সাগর আমাকে কাঁদতে কাঁদতে হাসছি দিন। কিছুক্ষণ পরে আমি নিজের বাড়ি ফিরে গেলাম। সেই সন্ধ্যায় আদিত্য ফোন এলো। সে আমাকে জানাল যে অফিসের কাজে তাকে 3 দিনের জন্য বাইরে যেতে হবে। এই নতুন শহরে আমাদের এসেছি 1 বছরও হয়নি। আজ পর্যন্ত আমি আদিত্যকে ছাড়া রাতে একা থাকিনি। আমি তাকে হ্যাঁ বলেও একা থাকা খুবই ভীতিকর লাগছিল। রাতের খাবার শেষ করার পরে আমি প্রিয়াঙ্কা জির বাড়ি গিয়ে দরজা নক করতে লাগলাম। প্রিয়াঙ্কা দরজা খুললেন। তখন আমি বললাম, আমার স্বামী কিছুদিনের জন্য অফিসের কাজে বাইরে গেছে। আপনি কি আজ রাতে আমার বাড়িতে থাকতে পারবেন? এতে প্রিয়াঙ্কাজি রাজি হলেন না। তিনি বললেন, আমার শোবার ঘর ছাড়া অন্য কোথাও আমার ঘুম আসে না। আমি সেখানে যেতে পারব না। কিন্তু তুমি যদি চাও তাহলে আমার সাথে আমার ঘরে থাকতে পারো। তখন আমি আমার বাড়ির লোক করে প্রিয়াঙ্কাজি বাড়িতে চলে গেলাম। যখন আমি তার ঘরে গেলাম তখন সেখানে এসে খুব জোরে চলছিল। প্রিয়াঙ্কাজি গত 1 ঘন্টা ধরে তার ঘরে এসি চালু করে রেখেছিলেন। এসি ঠান্ডা হাওয়ায় আমার খুব ঠান্ডা লাগছিল। আমি প্রিয়াঙ্কাকে বললাম, এসি চালু থাকায় আমার ঘুম আসছে না, আমি বাইরে গিয়ে ঘুমাই। তারপর আমি হলে চলে গেলাম। কিছুক্ষণ পরে সাগরের হলে, তারপর সে আমাকে তার ঘরে নিয়ে গেল।
আমি ভাবলাম যে হয়তো আমার সাথে কিছু বলতে চাই। তাই সে আমাকে তার ঘরে নিয়ে গেল। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি আমাকে এখানে কেন এসেছ? এতে সাগর বলল, আমি আপনাকে এখানে ঘুমানোর জন্য নিয়ে এসেছি। বাইরের সোফায় আপনার ঘুম আসবে না। আমি আমার বন্ধুর কোনো ধরনের অসুবিধা সহ্য করতে পারব না। এই বলে সাগর আমাকে তার ঘরে ঘুমানোর অনুরোধ করল। তারপর আমি তার পাশে তার বিছানায় শুয়ে পড়লাম। আমি শুয়ে পড়ার 7-8 মিনিট হয়নি, সাগর তার চাদর আমার উপর দিয়ে দিন। সে আমাকে তার চাদরে নিয়ে নিয়েছিল। তার এই আচরণ আমার একদম ভালো লাগছে না। আমি সেই চাদর থেকে বের হওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু সে আমাকে বের হতে দিচ্ছিল না। তখনই হঠাৎ প্রিয়াঙ্কাজি সেই ঘরে এসেছিলেন। তার কারণে আমার সাগরের কাছ থেকে রক্ষা পেলাম। আমি যে তাকে 13 বছরের ছেলে মনে করেছিলাম, তার এই রাক্ষসের মতো রূপ আমার সামনে এলো। তারপর প্রিয়াঙ্কাজি তাকে চড় মেরে বকুনি দিয়ে আমাকে সেই ঘর থেকে বের করে আনলেন। পরের দিন থেকে আমি ঠিক করেছিলাম যে আর কখনো প্রিয়াঙ্কাজি বাড়িতে যাবে না, কারণ সেই 13 বছরের ছেলেটি আমার সাথে যা করার চেষ্টা করছিল তাতে আমার মনে ভয় সৃষ্টি হয়েছিল। কাল যদি সাগর আমার সাথে কিছু করত তাহলে আমি সব সময়ের জন্য শেষ হয়ে যেতাম। সাগর কেন আমার সঙ্গে এমন করেছিল তা আমি আমার স্বামীকেও বলতে পারতাম না, কারণ আমি যদি তাকে কিছু বলতাম তাহলে আমাকে দোষ দিত। আদিত্য সবসময় আমাকে বলতো যে আমাকে কারো সাথে বেশি কথা বলার দরকার নেই, কিন্তু আমি কখনো তার কথা শুনিনি। কাল আমি তার কথার মানে ভালোভাবে বুঝতে পেরেছিলাম। সন্ধ্যায় আমি ছাদে শুকনো কাপড় নিতে গিয়েছিলাম। তখন ভুল করে আমার নজর সাগরের ঘরে পড়ল। আমি দেখলাম সে আমাকে দেখে কান ধরে ক্ষমা চাইছে। সে ইশারায় বলছিল, দয়া করে আজ অন্তত এখানে এসো। অনেকবার আমি তাকে উপেক্ষা করার চেষ্টা করেছিলাম, কিন্তু একবার ছাদ থেকে নামার সময় আমি তার দিকে তাকালাম। তখন তার চোখে জল ছিল। সে আমার জন্য কাঁদছিল। এটা আমার মাথায় আসছিল না। সে কি আমার প্রেমে পড়ে গেছে? আমার মনে অনেক প্রশ্ন ঘুরপাক খেতে লাগল। সাগর হয়তো আমাকে কিছু বলতে চায় বা আমার প্রতি তার প্রেম জেগেছে, সেটা তার আচরণ থেকে বোঝা যাচ্ছিল। তার ভুল আচরণ আমি বুঝতে পারছিলাম। তার এই ভুলের কথা তার মাকে জানানো প্রয়োজন ছিল, যা তিনি সময়মতো তাকে বোর্ডিং স্কুলে রেখে তার ভুল অভ্যাস ঠিক করতে পারেন। সেই রাতে আমি আবার সাহস করে প্রিয়াঙ্কাজি বাড়িতে গেলাম। তারপর আমি তাকে বললাম, আমি একা থাকার অনেক চেষ্টা করেছি, কিন্তু রাতে একা থাকা আমার পক্ষে সম্ভব নয়। সেই রাতে প্রিয়াঙ্কা যে ঘরে আমি তার সাথে কথা বলছিলাম। আমাদের পরিচয় 19 দিন হয়ে গেছে এবং আজ প্রিয়াঙ্কাজি আমার স্বামীর সম্পর্কে জানতে চাইলেন। আপনার স্বামী কি কাজ করেন? তিনি আমাকে জিজ্ঞাসা করলেন। তখন আমি তাকে জানালাম, আমার স্বামী একজন অফিসার। আমি খুব বেশি পড়াশোনা জানি না, তাই আমি বড় অফিসারের পদবিগুলো জানতাম। প্রিয়াঙ্কাজির সাথে কথা বলতে বলতে বেশ অনেকটা সময় পেরিয়ে গিয়েছিল। এমন সময় ঠান্ডা বাতাসে কাঁপতে লাগলাম এবং বাথরুমে যাওয়ার প্রয়োজন হল। প্রিয়াঙ্কা যখন তার ঘরের বাথরুমে ঢুকলেন, আর আমিও বাইরের বাথরুমে যেতে চাইছিলাম। আমি বাথরুমে ঢুকে দরজা বন্ধ করার সময় হঠাৎ সাগর ঢুকে পড়ল। তার এই আচরণ দেখে আমি আতঙ্কিত হয়ে পড়লাম। বাথরুমে 13 বছরের সেই ছেলেটি আমার সাথে যা করল তাতে আমি পুরোপুরি কেঁপে উঠেছিলাম। ভয়ে আমি কাঁদছিলাম। সেদিন আমি তার উদ্দেশ্য বুঝতে পারলাম। আধ ঘন্টা পর প্রিয়াঙ্কাজি বাইরে থেকে দরজা নক করছিলেন। ভয়ে সাগর দরজা খুলে দিল। প্রিয়াঙ্কাজি দরজা খুলে আমাকে ভিতরে অপ্রত্যাশিত অবস্থায় দেখতে পেলেন। তিনি আমার হাত ধরে আমাকে বাইরে নিয়ে এলেন। যখন বাইরে নিয়ে এলেন, সাগর মাথা নিচু করে দাঁড়িয়েছিল। প্রিয়াঙ্কাজি তাকে চড় মারতে যাচ্ছিলেন, কিন্তু আমি তার হাত ধরে থামালাম। সাগর তখন আমার কাছে এসে কাঁদতে কাঁদতে বলল, আমি মাকে সব বলেছি, আমাকে ক্ষমা করুন। আমি তার কথাই চমকে গিয়েছিলাম। প্রথমে যখন সে আমার মুখ চেপে ধরে আমি ভয়ে আচ্ছন্ন ছিলাম, কিন্তু পরে তার চোখের জল দেখে এবং তার কথায় আমি সত্যটা বুঝতে পারলাম। সাগর আমাকে বলেছিল প্রিয়াঙ্কাজি তাকে বন্দী করে রেখেছে। আমি তখন প্রিয়াঙ্কাকে জিজ্ঞেস করলাম, তুমি কি সাগর তুমি তার সাথে এমন কেন করছো? এমন সময় দরজায় পুলিশ এসে পৌঁছান। পুলিশকে আমি বাথরুমে থাকাকালীন ফোন করেছিলাম। আমার স্বামী একজন পুলিশ কর্মকর্তা ছিলেন, কিন্তু আমি প্রিয়াঙ্কাকে শুধু অফিসার বলে জানিয়েছিলাম। কেন জানি না, আমার মনে হলো না তাকে বলা দরকার যে আমার স্বামী পুলিশে কাজ করে। আমার স্বামী কিছুদিন ধরে সিভিল ড্রেসে অফিসে যাচ্ছিলেন, তাই প্রিয়াঙ্কাকে দেখে বুঝে নিয়ে তিনি পুলিশে আছেন।
আমার স্বামী ও প্রিয়াঙ্কার কখনো সাক্ষাৎ হয়নি। সত্যতা এই ছিল যে প্রিয়াঙ্কা সাগরের অপহরণ করেছিল। সাগরের বাবা একজন ব্যবসায়ী ছিলেন এবং প্রিয়াঙ্কা তাদের বাড়িতে কাজ করতেন। সাগর ও তার পরিবার বিদেশে যাওয়ার আগের দিনই প্রিয়াঙ্কা তাকে অপহরণ করেছিল এবং তার বাবার কাছ থেকে 10 কোটি টাকা মুক্তিপণ দাবি করেছিল। সেই টাকা না পাওয়া পর্যন্ত সেই সাগরকে নির্যাতন করছিল। পুলিশ তাকে গ্রেফতার করল। এরপর আমি সাগরকে জিজ্ঞেস করলাম, সাগর, আমাদের প্রথম সাক্ষাতেই তুমি এসব কথা আমাকে বলতে পারলে, তুমি কেন কিছু বলেননি? তখন বলল, প্রিয়াঙ্কার আমার উপর কড়া নজর ছিল। সে আমার ঘরেও ক্যামেরা লাগিয়ে রেখেছিল। শুধু তাই নয়, সবসময় মোবাইলে রেকর্ডিং চালু করে আমার পকেটে রেখে দিত, যাতে আমি কার সাথে কথা বলি সেটা সে জানতে পারে। সে আমাকে বহুবার প্রাণে মারার চেষ্টা করেছে, তাই আমি সবসময় তার ভয়ে থাকতাম। যখন আমি আপনাকে দেখলাম, তখন আমাকে সাহায্যের একটা আশা জাগল। আমি ভেবেছিলাম আপনি আমার কিছুটা সাহায্য করতে পারবেন এবং আজ আপনার জন্য আমার জীবন বাঁচা। বন্ধুরা, আজকের গল্পটা এই পর্যন্ত। যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।